আলোচ্য বিষয় 2023 সালের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 27শে নভেম্বর থেকে শুরু হবে এবং চলবে 9 ডিসেম্বর অবধি। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 70 এবং এর জন্য তোমার সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। তো তোমাদের প্রথম যে সাবজেক্ট আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে ভূগোল। এই ভূগোলে দেখো, এই ভূগোলের যে প্রশ্নোত্তর পর্ব, সেই প্রশ্নোত্তর পর্ব আলোচনা করার আগে আমরা দেখে নেব তোমাদের কোন কোন চ্যাপ্টার এই পরীক্ষার সিলেবাসে রয়েছে এবং সেখান থেকে কত নম্বরের কী কী টাইপের প্রশ্ন আসতে পারে। তারপর আমরা চলে যাব প্রশ্ন উত্তরে। তো দেখে নেওয়া যাক তোমাদের কোন কোন চ্যাপ্টার সিলেবাসে রয়েছে। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে পূর্ণমান, সেই পূর্ণমান থাকবে 70 এবং কিভাবে বিভাজন থাকবে দেখো। প্রথমে দেখো পাঠ একক, এখানে তুমি কোথায় আছো, এখান থেকে 1 নম্বরের যেটা বহু বিকল্প উত্তরভিত্তিক প্রশ্ন, সেখানে থাকবে এমসিকিউতে থাকবে 2টো প্রশ্ন। এই চ্যাপ্টার থেকেই তোমাদের 1 নম্বরের থাকবে একটা প্রশ্ন, এছাড়া 2 নম্বরের থাকবে একটা প্রশ্ন, 3 নম্বরের থাকে একটা প্রশ্ন, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তোমাদের 8 নম্বরের প্রশ্ন থাকবে। এরপরে থাকছে পৃথিবীর আবর্তন, সেখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে 2টো, 1 নম্বরের থাকবে একটা এবং 3 নম্বরের একটা প্রশ্ন থাকবে। তোমাদের এখানে থাকছে 6 নম্বর এই চ্যাপ্টার থেকে। আবহাওয়া ও জলবায়ু, এখান থেকে তোমরা এমসিকিউ 2টো পাবে, এছাড়া 1 নম্বরের প্রশ্ন পাবে তোমরা এখানে 2টো এবং 5 নম্বরের একটা প্রশ্ন পাবে। এখানে টোটাল থাকছে 9 নম্বর। বায়ু দূষণ, এখান থেকে তোমরা এমসিকিউ 2টো পাবে, 1 নম্বরের প্রশ্ন একটা পাবে, এছাড়া 3 নম্বরের প্রশ্ন একটা পাবে, মোট থাকবে এখানে 6 নম্বর। শব্দ দূষণ, এখান থেকে তোমরা এমসিকিউ একটা পাবে, 1 নম্বরের প্রশ্ন একটা, 2 নম্বরের প্রশ্ন একটা হবে। এখানে থাকবে এই চ্যাপ্টার থেকে তোমাদের 4 নম্বর। 6 নম্বর চলে আসছি ভারতের ভৌগোলিক পরিবেশ, এখান থেকে তোমরা মানচিত্রতে পাবে তোমরা 5 নম্বর পাবে এখানে মানচিত্র থেকে। এছাড়াও তোমরা এমসিকিউতে পাবে 4টে এমসিকিউ, 1 নম্বরের প্রশ্ন হবে 3টে এবং 2 নম্বরের প্রশ্ন হবে একটা, 5 নম্বরের প্রশ্ন হবে একটা, অর্থাৎ এখানে এই চ্যাপ্টার থেকে কিন্তু মোটামুটি 19 নম্বর তোমাদের থেকে যাবে। এবার ভারতের কৃষিকাজ, এখান থেকে তোমরা এমসিকিউ 2টো পাবে, 1 নম্বরের প্রশ্ন হবে একটা, 5 নম্বরের প্রশ্ন হবে একটা, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন এখান থেকে পাবে। ভারতের জনজাতি, এখান থেকে এমসিকিউ একটা পাবে, 1 নম্বরের প্রশ্ন একটা, 2 নম্বরের প্রশ্ন একটা, অর্থাৎ এখানে মোট নাম্বার থাকছে 4। মানচিত্র, এখান থেকে তোমরা এমসিকিউ পাবে 2টো, 1 নম্বরের প্রশ্ন একটা, 3 নম্বরের প্রশ্ন একটা, অর্থাৎ 6 নম্বর। মোট তোমাদের 70 নম্বরের প্রশ্ন। তাহলে দেখো এখানে তোমাদের মোট যেটা তোমার ম্যাপে থাকছে 5 নম্বর, এমসিকিউতে থাকছে 18 নম্বর, 1 নম্বরের কোশ্চেন থাকছে 12টা, 2 নম্বরের কোশ্চেন থাকছে 4টে, 3 নম্বরের কোশ্চেন থাকছে 4টে, এছাড়া 5 নম্বরের কোশ্চেনে 3টে, মোট তোমাদের 70 নম্বরের প্রশ্ন থাকবে। বোঝা গেছে? এবার আমরা দেখে নেব তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়নে তোমাদের প্রশ্নপত্র ঠিক কেমন হবে। দেখো তোমাদের প্রথম প্রশ্ন থাকবে, ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। অর্থাৎ এটা তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকবে। দেখো প্রথম প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা কোথায় তোমাদের দেখাতে হবে, করমণ্ডল উপকূল কোনটা দেখাতে হবে, গঙ্গা নদী কোনটা দেখাতে হবে, ক্রান্তীয় আর্দ্র জলবায়ু অঞ্চল কোথায় দেখাতে হবে, পার্বত্য মাটিযুক্ত অঞ্চল কোথায় দেখাতে হবে। এটা কিন্তু উপযুক্ত প্রতীক সহ এটা কিন্তু তোমাদের দেখাতে বলা হয়েছে। এবার চলে আসছি এমসিকিউ প্রশ্ন, যে তোমাদের দেখালাম যে 18টা তোমাদের এমসিকিউ প্রশ্ন দেখতে পেলে তোমরা 18টা এমসিকিউ প্রশ্ন থাকছে, সেই 18টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পর্ষদ থেকে দেওয়া বাংলা শিক্ষা পোর্টালের থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু সবটাই খুব ইম্পর্টেন্ট। ঠিক উত্তর নির্বাচন করো। প্রথম যে প্রশ্ন, পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে পৃথিবীর অক্ষ নাকি কক্ষপথ নাকি কক্ষতল নাকি নিরক্ষীতল। তো সঠিক উত্তর হবে কক্ষপথ। পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা 90 নাকি 180 নাকি 179 নাকি 80। উত্তর হবে 90। পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে কম হয় নিরক্ষরেখায় নাকি মেরুতে নাকি কর্কট ও মকরক্রান্তি রেখায় নাকি সুমেরু ও কুমেরুবৃত্ত রেখায়। উত্তর হবে সুমেরু ও কুমেরুবৃত্ত রেখায়। আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে, এটা উত্তর হবে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। ইনসোলেশনের যে 51% রাতের বেলা বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় তাকে বলে কার্যকরী সৌর বিকিরণ নাকি আগত সৌর বিকিরণ নাকি পার্থিব বিকিরণ নাকি অ্যালবেডো। উত্তর হবে পার্থিব বিকিরণ। এবার মেঘলা রাত বেশি অস্বস্তিকর হওয়ার কারণ, এর সঠিক উত্তর হবে রাতে মেঘের উপস্থিতি পৃথিবীর বিকিরিত তাপকে
মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। এটা হবে সঠিক উত্তর। চলে আসছি পরের প্রশ্ন 6 নম্বর। বায়ু দূষণের সহায়ক নয় কার্বন মনোক্সাইড নাকি সালফার ডাইঅক্সাইড নাকি ক্লোরোফ্লোরোকার্বন নাকি সোডিয়াম নাইট্রেট? তো এটা সঠিক উত্তর হবে সোডিয়াম নাইট্রেট। বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত তোমার বিদ্যালয়ে যেতে কোন যানবাহনটি ব্যবহার করলে বায়ু দূষণ হবে না? দেখো এটা সঠিক উত্তর হবে সাইকেল। সাইকেলে কিন্তু বায়ু দূষণ হয় না। 6 নম্বর, শব্দের তীব্রতা পরিমাপ করার জন্য ডেসিবেল মিটার, এটা হচ্ছে সঠিক উত্তর। যন্ত্রের নাম হচ্ছে ডেসিবেল মিটার। কোনটি শব্দ দূষণ কমাতে সহায়ক নয়? তো এটা সঠিক উত্তর হবে বাজার, শব্দ দূষণ কমাতে সহায়ক নয়। হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী হলো, এখানে সঠিক উত্তর হচ্ছে সহ্যাদ্রি। বোঝা গেল? এবার দেখো চলে আসছি পরের 6 নম্বরের যে প্রশ্ন, কাবেরী নদীর উৎস, তো এখানে যেটা সঠিক উত্তর হবে ব্রহ্মগিরি। চেন্নাই নাকি শ্রীনগর নাকি দিল্লি নাকি চণ্ডীগড় এর জলবায়ু সমুদ্র দ্বারা প্রভাবিত? আমরা জানি চেন্নাইটা হচ্ছে সমুদ্রের ধারে, তো সঠিক উত্তর হবে চেন্নাই। পলি মাটি, কালো মাটি নাকি লাল মাটি নাকি ল্যাটেরাইট মাটির জল ধারণ ক্ষমতা বেশি? উত্তর হবে কালো মাটি। মধ্যাহ্ন, পার্বত্য অঞ্চলে হিউমাসযুক্ত ঢালু জমি ধান, তুলো নাকি গম নাকি চা চাষের উপযুক্ত? সঠিক উত্তর হবে চা চাষের উপযুক্ত। মাটি নাকি সার নাকি স্বাভাবিক উদ্ভিদ না জলসেচ কৃষিকার্যের অপরিহার্য উপাদান? উত্তর হচ্ছে মাটি। পশ্চিমবঙ্গ নাকি হিমাচল প্রদেশ নাকি ঝাড়খণ্ড না ওড়িশা এই রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না? উত্তর হচ্ছে হিমাচল প্রদেশ। চলে আসছি পরের প্রশ্ন, স্কেল উত্তর দিক নির্দেশক, তীরচিহ্ন, শিরোনাম, রং মানচিত্রে গুরুত্বপূর্ণ কিন্তু অপরিহার্য উপাদান নয়। দেখো এই প্রশ্নটা ভুল আছে, তো এরকম যদি তোমাদের প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু টাচ করলে এটা পুরো নাম্বার পাবে। 10 নম্বর দেখো, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে দেখা দিয়ে নির্দেশিত হয় না, কোনটা হবে বনভূমি। এবার দেখো চলে আসে শূন্যস্থান পূরণে। পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত অক্ষরেখাগুলি হলো পূর্ণবৃত্ত। এখানে শূন্যস্থানে বসছে অক্ষ। এখানে দেখো শূন্যস্থান তোমার 3টে আছে, 3 একে 3। তারপরে দেখো 2 নম্বরে 80 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময় হলো ভারতের প্রমাণ সময়। 3 নম্বর দেখো, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। তো এখানে শূন্যস্থানে কি বসছে? উপহ্রদ। এবার দেখো স্তম্ভ মিলাও। কি বলেছে? বায়ুর আর্দ্রতার সঙ্গে দেখো কোনটা মিলছে? হাইগ্রোমিটার। ওজোন স্তরের অবক্ষয়ের সঙ্গে মিলছে ক্লোরোফ্লোরোকার্বন। সাইরেনের সঙ্গে মিলছে 130 ডেসিবেল। তাহলে স্তম্ভ মিলানোটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ লেখো। যেটা ঠিক সেখানে লিখবো শুদ্ধ, যেটা অশুদ্ধ যেটা ভুল সেটা লিখবো অশুদ্ধ। ভারতের ক্ষুদ্রতম রাজ্য সিকিম, এটা পুরোপুরি শুদ্ধ, তাই এখানে শুদ্ধ লিখলাম। কেরালা রাজ্যটি গম চাষের জন্য বিখ্যাত, এটা অশুদ্ধ, তাই জন্য এখানে অশুদ্ধ লিখলাম। ভূগোলবিদ মার্কেটার প্রথম মানচিত্র বই প্রকাশ করেন, এটা হচ্ছে শুদ্ধ, তাই এখানে শুদ্ধ লিখলাম। এবার দেখো এক কথায় উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে, 3টে প্রশ্ন পাবে, এখানে 3 একে 3। কিসের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডলে ভাগ করা হয়? তোমরা উত্তর লিখবে সূর্য থেকে যে পরিমাণ তাপ পৃথিবীতে পৌঁছায় তার ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডলে ভাগ করা হয়। চলে আসে 2 নম্বর, পার্বত্য নাতিশীতোষ্ণ অঞ্চলের পাতাগুলির আকৃতি সাধারণত কেমন হয়? তোমরা উত্তর লিখবে পার্বত্য নাতিশীতোষ্ণ অঞ্চলের পাতাগুলির আকৃতি সাধারণত সুচালু প্রকৃতির হয়। 3 নম্বর, নীলগিরি পাহাড়ের একটি আদিবাসী গোষ্ঠীর নাম করো যাদের প্রধান জীবিকা পশুপালন। তোমরা উত্তর লিখবে নীলগিরি পাহাড়ের একটি আদিবাসী গোষ্ঠীর নাম হলো টোডা, যাদের প্রধান জীবিকা পশুপালন। এবার দেখো বলেছে অনধিক 30টি শব্দে উত্তর দাও। এখানে দেখো 4টে প্রশ্ন হবে, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। প্রথম যে প্রশ্ন, মহাবৃত্ত বলতে কি বোঝো? তোমরা তার উত্তরে লিখবে পৃথিবীর নিরক্ষরেখা বা বিষুবরেখা একটি মহাবৃত্ত যা পূর্ব পশ্চিম দিক বরাবর পৃথিবীকে উত্তর মেরু ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে 2টি সমান গোলার্ধে বিভক্ত করে। খ নম্বরের যে প্রশ্ন, শব্দদূষণ নিয়ন্ত্রণে সাইলেন্স বোর্ডের ভূমিকা কী? তারপরে দেখো গ, উপকূল অঞ্চলে দেখা যায় ভারতে এমন 4টি রাজ্যের নাম লেখো। তো উত্তর লিখবে তামিলনাড়ু, ওড়িশা, কেরালা, মহারাষ্ট্র। চেঞ্চু উপজাতি ভারতে কোন রাজ্যে বসবাস করে? এদের প্রধান জীবিকা কী? তো চেঞ্চু উপজাতি কোন রাজ্যে বসবাস করে? অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় চেঞ্চু উপজাতি বসবাস করে। এবার দেখো 5এর দাগের প্রশ্নে চলে আসছি। অনধিক 50টি শব্দ উত্তর দাও। এখানে দেখো 4টে প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা 3টি পার্থক্য নিরূপণ করো। দেখো আমি এর উত্তরটা তোমাদের বড় করে দেখাচ্ছি। তো দেখো লিখবে তোমরা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য। প্রথম পয়েন্ট 3টি যেহেতু বলেছে, প্রথমটা দেবে 1 নম্বর দেবে অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা,
দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা। 2 নম্বর দেবে অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। 3 নম্বর লিখবে অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল আর দ্রাঘিমা রেখাগুলি পরস্পরের সমান্তরাল না। তো বোঝা গেল পার্থক্যটা। এবার দেখো চলে আসছি পরের প্রশ্ন, তোমার ঘরের বায়ু দূষণ রোধের 3টি উপায় উল্লেখ করো। চলে আসছি ঘ, গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা করো। আচ্ছা, এখানে খ নম্বরের যে প্রশ্নটা সেটা বাদ চলে গেছে। পৃথিবীর আবর্তনের বেগ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমে যায় কেন? দেখে নেব সঠিক উত্তরটা কী হবে। উত্তর লিখবে পৃথিবীর আহ্নিক গতির বেগ বিষুবরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমতে থাকে, কারণ পৃথিবী গোলাকার বলে এর পরিধি সব জায়গায় সমান নয়। বিষুবরেখা বরাবর পৃথিবীর পরিধি সর্বাধিক, এরপর পরিধি ক্রমশ কমতে কমতে 2 মেরুতে গিয়ে একবারে বিন্দুতে পরিণত হয়েছে। যেহেতু 24 ঘন্টায় পৃথিবীর সব এলাকাকেই একবার সম্পূর্ণ আবর্তন করতে হয়, তাই সময়ের সঙ্গে সমতা রাখতে যেখানে পরিধি যত বেশি সেখানে আবর্তনের বেগও তত বেশি হয়। বিপরীতভাবে বলা যায় যেখানে পরিধি যত কম হয় সেখানে আবর্তনের বেগও তত কম হয়। মধ্যভাগে বিষুবরেখা বরাবর পরিধি সর্বাধিক বলে পৃথিবীর আবর্তনের গতিবেগও বেশি, ঘন্টায় প্রায় 1630 কিলোমিটার। বিষুবরেখা থেকে উত্তর ও দক্ষিণে পৃথিবীর পরিধি ক্রমশ কমে যায় বলে আবর্তনের বেগও ক্রমশ কমতে থাকে। যেমন 30 ডিগ্রি অক্ষরেখায় প্রতি ঘন্টায় 1438 কিলোমিটার এবং 60 ডিগ্রি অক্ষরেখায় 990 কিলোমিটার। এভাবে কমতে কমতে উত্তর ও দক্ষিণ মেরুবিন্দুতে আবর্তনের কোনো বেগই থাকে না। ঠিক আছে, এবার দেখো ঘ নম্বর, গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা করো। এর উত্তরটা তোমরা কি লিখবে? একটি মানচিত্র হলো বিশ্বের একটি নির্দিষ্ট অঞ্চলের একটি দ্বিমাত্রিক উপস্থাপনা, যখন একটি গ্লোব হলো সমগ্র বিশ্বের একটি ত্রিমাত্রিক প্রতিনিধিত্ব অর্থাৎ 3D। পরের পয়েন্ট লিখবে একটি মানচিত্র একটি বিশ্বে একটি ভৌগোলিকভাবে এবং গ্রাফিকভাবে একটি গ্লোবের ওপর প্রতিনিধিমূলক বিবরণ একটি বিমূর্ত উপস্থাপনা হয়। তার ত্রিমাত্রিক চিত্রের কারণে ধরুন একটি গ্লোব এর ওপর সহজে প্রতিনিধিত্ব করা যাবে। তারপর পয়েন্ট লিখবে কখনো কখনো মানচিত্রে নির্দিষ্ট রাজ্যগুলির এবং সাম্রাজ্যের উপস্থাপনা থাকবে, একটি গ্লোবের এই উপস্থাপনা বহন করে না। তাহলে ঘ নম্বরের উত্তর তোমাদের হয়ে গেল। এবার দেখো পরের প্রশ্ন 6-এর ক। দেখো 6 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই 6 নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে, অনধিক 80টি শব্দে উত্তর দাও। এবং এখানে দেখো 3টে প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে, 3 5 15। প্রথম যে প্রশ্ন আছে ক, সূর্যের তাপে বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হয় না, কি কি পদ্ধতিতে এই বায়ুমণ্ডল উত্তপ্ত হয় যুক্তি সহকারে ব্যাখ্যা করো। তো এর উত্তর তোমরা কি লিখবে দেখে নাও। তো লিখবে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, সূর্য পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস। সূর্যরশ্মির তাপীয় ফলের মাধ্যমে বা ইনসোলেশনের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডল কয়েকটি পর্যায়ক্রমিক পদ্ধতিতে উত্তপ্ত হয়ে ওঠে। এই পদ্ধতিগুলি হলো বিকিরণ পদ্ধতি বা রেডিয়েশন, পরিবহন পদ্ধতি বা কন্ডাকশন, পরিচলন পদ্ধতি অ্যাডভেকশন এবং তাপ শোষণ বা হিট অ্যাবজর্পশন। তো প্রথম যেটা পয়েন্ট বিকিরণ পদ্ধতি, এখানে তোমরা কি লিখবে, পয়েন্ট দিয়ে লিখবে যে পদ্ধতিতে কোনো মাধ্যম ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায় সেই পদ্ধতিকে বিকিরণ পদ্ধতি বলে। বায়ুমণ্ডল সূর্যকিরণের দ্বারা সরাসরিভাবে উত্তপ্ত হয় না। সূর্য থেকে আলোর তরঙ্গ বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পড়ে। সূর্য থেকে আগত বিকিরিত তাপশক্তি পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়লেও বায়ুমণ্ডলকে প্রথমে উত্তপ্ত না করে ভূপৃষ্ঠে এসে পড়ে। ভূপৃষ্ঠ সেই তাপ শোষণ করে উত্তপ্ত হয়ে ওঠে। ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে উঠলে আলোক চৌম্বকীয় তরঙ্গরূপে সেই তাপের বিকিরণ শুরু হয় ও ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়ে ওঠে। এবার 2 নম্বর পয়েন্ট দিবে পরিবহন পদ্ধতি বা কন্ডাকশন। যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের তাপ সঞ্চারিত হয় কিন্তু পদার্থের অণুগুলোর স্থান পরিবর্তন করে না, সেই পদ্ধতিকে পরিবহন পদ্ধতি বলে। সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে আগত তাপশক্তি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে এলেও বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে প্রথমে কঠিন ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে লেগে থাকার ফলে পরিবহন পদ্ধতিতে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। ক্রমে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে উত্তাপ ওপরের অপেক্ষাকৃত শীতল বায়ুস্তরে পরিবাহিত হয়। এইভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। 3 নম্বর পয়েন্ট লিখবে পরিচলন পদ্ধতি বা কনভেকশন। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর অধিক উত্তপ্ত হওয়ার ফলে বায়ু প্রসারিত ও হালকা হয়ে ওপরে উঠে যায়। তখন সেই শূন্যস্থান পূরণের জন্য ওপরের অপেক্ষাকৃত শীতল বায়ু নিচে নেমে আসে। তারপর ওই বায়ু আবারও ক্রমে উষ্ণ ও হালকা হয়ে পুনরায় ওপরে উঠে যায়। এইভাবে নিচ থেকে ওপরে ও ওপর থেকে নিচে বায়ু চলাচলের ফলে উল্লম্বভাবে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে উত্তাপ ছড়িয়ে পড়ে ও বায়ুমণ্ডল উত্তপ্ত হয়।
বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার এই পদ্ধতিকে পরিচালন প্রক্রিয়া বলে। এবার পরের পয়েন্ট দিবে অ্যাডভেকশন। এক জায়গার উত্তাপ বায়ুর মাধ্যমে যখন ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে বা সমান্তরালে অন্য জায়গায় চলে যায় তাকে অ্যাডভেকশন বলে। অ্যাডভেকশন পদ্ধতিতে অনেক সময় শীতল বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে উষ্ণ বায়ুর দিকে প্রবাহিত হয়ে তাপ সঞ্চালনের মাধ্যমে উত্তপ্ত হয়ে ওঠে। যেমন নিম্ন অক্ষাংশের বেশি উষ্ণতা বায়ুপ্রবাহের মাধ্যমে উচ্চ অক্ষাংশের বায়ুমণ্ডলে স্থানান্তরিত হয়। পরের পয়েন্ট দেবে তাপ শোষণ বা হিট অ্যাবজর্পশন। সূর্যরশ্মি যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসে তখন তার কিছু অংশ বায়ুমণ্ডলের অবস্থানকারী কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতি আগত সূর্যরশ্মি থেকে তাপ শোষণ করে বায়ুমণ্ডলের সামান্য উত্তপ্ত করে তোলে। তো এই গেল তোমাদের 6 কয়ের তোমার যে উত্তর সেটা এইভাবে তোমরা লিখবে। এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন। ভারতের জলবায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও উত্তর পূর্ব মৌসুমী বায়ু দ্বারা কীভাবে প্রভাবিত হয়, এটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে অরণ্য আমাদের বন্ধু, এই বিবৃতি বা বক্তব্যের সাপেক্ষে তোমার মতামত দাও। তারপর চলে আসছি গ নম্বর, যে কোনো একটি কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষিকাজে প্রয়োজনীয় উপাদানের যে কোনো 5টি ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করো। তো এই গেল তোমাদের 70 নম্বরের প্রশ্ন। তোমাদের এই প্রশ্ন যেহেতু বাংলা শিক্ষা পোর্টাল থেকে পাওয়া, অর্থাৎ এই প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো খুব ভালো লেগেছে। তোমাদের এই প্রশ্নগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তার সর্বপ্রথম আপডেট তোমাদের কাছে এসে পৌঁছায়। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো। আলোচ্য বিষয় 2023 সালের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 27 নভেম্বর শুরু হবে এবং চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। এর আগে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি, অঙ্ক, স্বাস্থ্যসারী শিক্ষা, বিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর দিয়ে দিয়েছি। এটা তোমাদের ভূগোলের দ্বিতীয় সেটের প্রশ্ন উত্তর হতে চলেছে। তো তোমরা যারা প্রথম সেটের ভূগোলের প্রশ্ন উত্তর দেখোনি তারা ওখানটা দেখে নিও। সেখানে তোমাদের সিলেবাস নিয়ে আমি আলোচনা করেছি, সিলেবাসে কোন কোন চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে কত নম্বরের প্রশ্ন থাকতে পারে সেইটা নিয়ে তোমাদের আলোচনা করেছি, সেটা তোমরা দেখে নিও। যেহেতু আগের ভিডিওতে আমি ওটা আলোচনা করেছি তাই এই ভিডিওতে আমি শুধুমাত্র প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তো দেখে নাও তোমাদের প্রশ্ন উত্তর ঠিক কেমন হতে পারে। দেখো, প্রথম যে প্রশ্ন আছে, প্রদত্ত রেখাচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। প্রথম প্রশ্ন কারাকোরাম পর্বতশ্রেণী, তারপরটা হচ্ছে করমণ্ডল উপকূল, তারপরে নর্মদা নদী, তারপরে থর মরুভূমি, তারপরে লাক্ষাদ্বীপ। পরে দেখো 2 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো 1 × 18 = 18। প্রথম প্রশ্ন, পৃথিবীর অক্ষ অক্ষতলের সঙ্গে যে কোণ করে থাকে, কোন কোণ 23.5 ডিগ্রি নাকি 66.5 ডিগ্রি নাকি 45.5 ডিগ্রি নাকি 90 ডিগ্রি? উত্তর হচ্ছে 66.5 ডিগ্রি। খ, পৃথিবীকে সমান 2টি অংশে ভাগ করে মূল মধ্যরেখা নাকি কর্কটক্রান্তি রেখা নাকি সুমেরু বৃত্ত নাকি মহাবৃত্ত? উত্তর হচ্ছে মহাবৃত্ত। গ, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ ঘন্টায় 1650 কিলোমিটার নাকি 1550 কিলোমিটার নাকি 1250 নাকি 830 কিলোমিটার? উত্তর হচ্ছে 1650 কিলোমিটার। ঘ, পৃথিবী নয় সূর্যই সৌরজগতের কেন্দ্রে রয়েছে, প্রমাণ করো। প্রমাণ করেন কে? গ্যালিলিও নাকি নিউটন নাকি কোপার্নিকাস নাকি কেপলার? উত্তর হচ্ছে কোপার্নিকাস। কোপার্নিকাস হচ্ছে সঠিক উত্তর। তোমরা দেখো, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার নাকি ব্যারোমিটার নাকি অ্যানিমোমিটার নাকি হাইগ্রোমিটার? উত্তর হচ্ছে হাইগ্রোমিটার। আর থার্মোমিটারের সাহায্যে তো আমরা উষ্ণতা পরিমাপ করি। চ দেখো, প্রতি 100 মিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা কমার হার 3.5 ডিগ্রি সেলসিয়াস নাকি 6.5 ডিগ্রি সেলসিয়াস নাকি 5.6 ডিগ্রি সেলসিয়াস নাকি 5.3 ডিগ্রি সেলসিয়াস? উত্তর হচ্ছে 6.5 ডিগ্রি সেলসিয়াস। ছ, নিচের বায়ুস্তরের তাপ তার ঠিক ওপরের লাগোয়া বায়ুস্তরকে গরম করে, এই প্রক্রিয়ার নাম বিকিরণ নাকি পরিবহন নাকি পরিচলন নাকি তাপ শোষণ? তো এই প্রক্রিয়ার নাম হলো পরিবহন। বর্গীর জ দেখো, বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষয় করে CO2
নাকি CO নাকি CFC নাকি CH4? তো ক্লোরোফ্লোরোকার্বন CFC এটা ক্ষয় করে, তো CFC হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো ঝ, একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো পারমাণবিক বিদ্যুৎ নাকি তাপ বিদ্যুৎ নাকি জলবিদ্যুৎ নাকি বায়ু বিদ্যুৎ? উত্তর হচ্ছে বায়ু বিদ্যুৎ। পরের প্রশ্ন দেখো, গাড়ির হর্ন বাজার শব্দের তীব্রতা 40 ডেসিবেল নাকি 70 ডেসিবেল নাকি 90 ডেসিবেল নাকি 100 ডেসিবেল? উত্তর হচ্ছে 40 ডেসিবেল। ট, ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? উত্তর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মনে রাখবে এখানে কিন্তু দেওয়া আছে, দেখো ভারতে অবস্থিত, মনে রাখবে। আর হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এভারেস্ট, কিন্তু এখানে যেহেতু ভারতে অবস্থিত বলেছে, তো এখানে সঠিক উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। ঠ, দেখো যে নদীর তীরে গুয়াহাটি শহর অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। তারপরে ড, দেখো এই নদীটি খাম্বা উপসাগরে পড়েছে, কোনটি? নর্মদা। নর্মদা খাম্বা উপসাগরে পড়েছে। ঢ, দেখো কেরল উপকূলের অপর নাম যেটা হবে সেটা হচ্ছে মালাবার। মূর্ধন্য, ভারতের যে রাজ্যের প্রধান ফসল গম, কোন রাজ্যের প্রধান ফসল গম? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যের প্রধান ফসল হচ্ছে গম। ত, যে ফসলের চাষ কালো মাটিতে ভালো হয়, কোন ফসলের চাষ কালো মাটিতে ভালো হয়? তুলো। আবার দেখো থ, ভারতের বৃহত্তম আদি জনগোষ্ঠী কোনটা? গণ্ড। পরের প্রশ্ন, ভূমিরূপ, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি যে মানচিত্রে দেখানো হয় তাকে কি বলে? তাকে বলে প্রাকৃতিক মানচিত্র। ধ, দেখো ল্যাটিন শব্দ ম্যাপা কথার অর্থ হচ্ছে কাপড়। এবার দেখো 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 × 3 = 3। প্রথম যে প্রশ্ন, শুদ্ধ না অশুদ্ধ লেখো, যে কোনো 3টি। প্রথম যে প্রশ্নটা আছে, আন্তর্জাতিক তারিখরেখাকে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে, এটা কিন্তু একদম শুদ্ধ, যেন এখানে শুদ্ধ লেখা হয়েছে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে জলবায়ু বলে, এটা কিন্তু অশুদ্ধ, তাই জন্য এখানে অশুদ্ধ লেখা হয়েছে। গ, শীতের দেশে যে কাচের ঘরে তাপ নিয়ন্ত্রণ করে চাষ করা হয় তাকে বলে গ্রিন হাউস, এটাও শুদ্ধ, তাই জন্য এখানে শুদ্ধ বলা হয়েছে। ঘ, পুরনো প্রযুক্তির গাড়ি ব্যবহার করলে বায়ু দূষণের সম্ভাবনা কমে, এটা কিন্তু অশুদ্ধ, তাই জন্য এখানে অশুদ্ধ লেখা হয়েছে। এবার দেখো 3.2 কি প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি। 1 × 3 = 3। প্রথম যে প্রশ্নটা আছে, পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপের পরিমাণ কত %? উত্তর হচ্ছে 35%। তারপরে দেখো, কোনো প্রতিষ্ঠানের সামনে ড্যাশ বোর্ড লাগানো থাকলে বুঝে নিতে হবে যে সেখানে হর্ন বাজানো নিষিদ্ধ, সাইলেন্স বোর্ড। গ, ভারতের মরু অঞ্চল দিয়ে যে অন্তর্বাহী নদী প্রবাহিত হয়েছে তার নাম লুনি। ঘ, উত্তর পূর্ব ভারতে জঙ্গল পুড়িয়ে জমি তৈরি করে চাষ করার প্রথায় কি বলা হয়? ঝুম চাষ বলে। এবার দেখো 3 দাগের প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্ন। 1 × 3 = 3। প্রথম প্রশ্ন, আমাদের দেশ কোন গোলার্ধে অবস্থিত? উত্তর লিখবে আমাদের দেশ উত্তর গোলার্ধে অবস্থিত। খ, ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লেখো। উত্তর লিখবে ভারতের একটি প্রবাল দ্বীপের নাম হলো লাক্ষা দ্বীপপুঞ্জ। পরের প্রশ্ন, ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে কোন ফসলের চাষ ভালো হয়? উত্তর লিখবে ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে চা বা বাগিচা ফসলের চাষ ভালো হয়। ঘ, মানচিত্রে কিভাবে নর্থ লাইন দেখানো হয়? দেখো এইরকম চিহ্নের সাহায্যে মানচিত্রে নর্থ লাইন দেখানো হয়। এবার বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। দেখো ক স্তম্ভে কি বলেছে? পশ্চিমঘাট, তারপরে ভিল, তারপরে বাদামি রং। খ স্তম্ভে কি বলেছে? মধ্যপ্রদেশ, পর্বত আর সহ্যাদ্রি। তো এটাকে মিলিয়ে আমরা যেটা পাবো, পশ্চিমঘাট হচ্ছে সহ্যাদ্রি, ভিল হচ্ছে মধ্যপ্রদেশ, বাদামি রং হচ্ছে পর্বত। এবার দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 4 = 8। মহাবৃত্ত কাকে বলে অথবা পৃথিবীর প্রধান 4টি অক্ষরেখার নাম লেখো। উত্তর লিখবে মহাবৃত্ত কাকে বলে, তার উত্তরটা দেখে নাও। নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুটি সমান গোলার্ধে ভাগ করেছে, তাই নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে। এবার দেখো খ, শব্দ দূষণের ফলে শরীরে দেখা যায় এমন 2টি সমস্যা উল্লেখ করো, অথবা তোমার বাড়ির আশেপাশে শব্দ দূষণের 2টি উৎসের নাম লেখো। তো 2টি সমস্যা দেখো কি। প্রথম যে সমস্যা, শব্দ দূষণের ফলে ধীরে ধীরে শোনার ক্ষমতা কমে যেতে পারে। 2, অনেকক্ষণ ধরে জোরে বা একঘেয়ে শব্দ ক্লান্তি, যন্ত্রণা ও বিরক্তি সৃষ্টি করে। গ, কয়াল কাকে বলে, অথবা ভারতের পূর্ব উপকূলীয় সমভূমির 2টি বিভাগের নাম লেখো। উত্তর লিখবে কয়াল। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে।
উপহ্রদগুলি স্থলভাগ দ্বারা আবৃত এবং লবণাক্ত হ্রদ যার একদিকে সমুদ্রে উন্মুক্ত থাকে। ঘ দেখো, চেঞ্চু উপজাতি কোন রাজ্যে বসবাস করে এবং এরা কোন কোন ভাষায় কথা বলে? অথবা জারোয়া উপজাতি কোথায় বসবাস করে এবং এদের জীবিকা কি? উত্তর লিখবে চেঞ্চু উপজাতি অন্ধ্রপ্রদেশ রাজ্যে বসবাস করে এবং এরা চেঞ্চু ও তেলুগু ভাষায় কথা বলে। আর জারোয়া তো তোমরা জানোই আন্দামানে বসবাস করে। আচ্ছা, তোমাদের যে অথবা যে উত্তরগুলো সেগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে। যদি না পাও আমি তোমাদের জন্য আলাদা করে এক্সট্রা কিছু ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? এই ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে তার জন্য এই ভিডিওর মধ্যে আমি শুধু মাত্র একটা প্রশ্নের উত্তরটাই আমি দেখাচ্ছি। তারপরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 4 = 12। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে দুটি পার্থক্য লেখো। অক্ষরেখা আর দ্রাঘিমারেখার পার্থক্য এখানে লিখতে বলেছে। অথবা বলেছে পৃথিবীর নিরক্ষীয় তল ও কক্ষতলে দুটি পার্থক্য লেখো। তো অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য দেখো। প্রথমে দেখো, অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমতে থাকে, আর দ্রাঘিমারেখার ক্ষেত্রে প্রতিটি দ্রাঘিমারেখা দৈর্ঘ্য পরস্পর সমান হয়। 2 দেখো, একটি অক্ষরেখাতে অবস্থিত বিভিন্ন স্থানে জলবায়ুগত পার্থক্য খুব কম লক্ষ্য করা যায়। আর দ্রাঘিমারেখার ক্ষেত্রে লিখবে একই দ্রাঘিমারেখায় অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে জলবায়ুগত পার্থক্য বেশি হয়ে থাকে। এবার দেখো ক্ষয়ের প্রশ্ন, পৃথিবীর দিন রাত্রি কীভাবে ঘটে সংখ্যায় ব্যাখ্যা করো। আর আন্তর্জাতিক তারিখরেখাকে বাঁকিয়ে টানার কারণ কি? উত্তর লিখবে 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখরেখাটি আঁকা হয়েছে। প্রধানত জলভাগের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখরেখাটি প্রসারিত হলেও 180 ডিগ্রি দ্রাঘিমারেখা কয়েকটি স্থানীয় স্থলভাগের উপরে অবস্থান করছে। সেই সব স্থলভাগে অবস্থিত পাশাপাশি দুটি জায়গার সময় ও তারিখ নিয়ে খুব বিভ্রান্তির সৃষ্টি হয়। 180 ডিগ্রি দ্রাঘিমারেখা অতিক্রম করার সময় স্থানীয় অধিবাসীদের বার ও তারিখ সংক্রান্ত বিভ্রান্তি এড়ানোর জন্যই আন্তর্জাতিক তারিখরেখাকে স্থলভাগ এড়িয়ে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। তাই আন্তর্জাতিক তারিখরেখাটি স্থানে স্থানে বাঁকা। গ দেখো, বায়ু দূষণের 3টি কারণ উল্লেখ করো। অথবা বৃষ্টির জলে কিভাবে অ্যাসিড তৈরি হয় এবং তার ক্ষতিকারক প্রভাব কি? উত্তর লিখে বায়ু দূষণের কারণ 3টি কারণ জিজ্ঞেস করেছে। শিল্প কারখানা থেকে নির্গত গ্যাসীয় পদার্থ এবং অগ্যাসীয় পদার্থসমূহ বায়ুমণ্ডলে মিশে বায়ু দূষণ ঘটায়। 2 তাপবিদ্যুৎ কেন্দ্র। লিখবে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ধোঁয়া, কয়লার কণা, উড়ন্ত ছাই ইত্যাদি পদার্থগুলি বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটায়। 3 নম্বর যানবাহনের জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন কণা ইত্যাদি বায়ু দূষণ ঘটায়। এবার দেখো ঘয়ের দাগের প্রশ্ন, বড় স্কেলের মানচিত্র ও ছোট স্কেলের মানচিত্র বলতে কি বোঝো? অথবা মানচিত্রের 3টি অপরিহার্য উপাদানের নাম লেখো। তো প্রথম যে প্রশ্ন দেখো, বড় স্কেলের মানচিত্র, যে সমস্ত মানচিত্রে কোনো ছোট অঞ্চল যেমন গ্রাম, শহর ইত্যাদির মানচিত্র দেখানো হয় সেগুলিকে বড় স্কেল মানচিত্র বলে। আর ছোট স্কেল মানচিত্র, যে সমস্ত মানচিত্রে বিরাট অঞ্চল দেখানো হয় যেমন পৃথিবী, মহাদেশ ও দেশের মানচিত্র, সেগুলিকে ছোট স্কেল মানচিত্র বলে। এবার দেখো 6 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 × 3 = 15। প্রথম যে প্রশ্ন, বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয়? যে কোনো দুটি পদ্ধতি চিত্রসহ আলোচনা করো। অথবা বায়ুমণ্ডলের তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একই রকম হয় না কেন? তার প্রধান দুটি কারণ চিত্রসহ আলোচনা করো। তো উত্তর লিখবে বায়ুমণ্ডল সাধারণত বিকিরণ, পরিচলন ও পরিবহন পদ্ধতিতে উত্তপ্ত হয়ে থাকে। বিকিরণ পদ্ধতি পয়েন্ট দিবে, দিয়ে লিখবে কোনো মাধ্যম ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে যে পদ্ধতিতে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায় তাকে বিকিরণ পদ্ধতি বলে। ঠিক আছে? তো এবার দেখো তোমাদের বইয়ে দেখবে বিকিরণ পদ্ধতির চিত্র আছে, সেটা কিন্তু এখানে নিচে এঁকে দেবে। তারপর দেখো পরিচালন পদ্ধতি দিয়ে লিখবে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হওয়ার পর প্রসারিত ও হালকা হয়ে উপর দিকে উঠে যায়। তখন চারিদিক থেকে ঠান্ডা ভারী বাতাস ওই ফাঁকা জায়গায় ছুটে আসে এবং ওই বাতাসও ক্রমশ উত্তপ্ত হয়ে উপরে উঠে যায়। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার এই পদ্ধতিকে পরিচলন পদ্ধতি বলে। পরিচলন পদ্ধতির যে উত্তর সেটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে। 3 নম্বর পরিবহন পদ্ধতি, যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয় কিন্তু পদার্থের অণুগুলির কোনো স্থান পরিবর্তন হয় না তাকে পরিবহন পদ্ধতি বলে। পরিবহন পদ্ধতির ছবিও তোমরা এখানে এঁকে দেবে। এবার দেখো দেখো কি বলেছে, হিমাদ্রি ও হিমাচল পর্বতশ্রেণীর ভূপ্রকৃতির বর্ণনা করো। অথবা গঙ্গার গতিপথের 3টি প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করো।
তো গঙ্গার গতিপথের 3টি প্রধান বৈশিষ্ট্য দেখো। প্রথম পয়েন্ট দিয়ে লিখবে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে এটি উৎপন্ন হয়েছে, আর প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। 2, উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। 3, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে। 4, প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশ এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এবার দেখো গয়ের দাগের প্রশ্ন কি বলেছে। ধান চাষের প্রয়োজনীয় উষ্ণতা, বৃষ্টিপাত, মাটির অবস্থা উল্লেখ করো। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ধান চাষ হয়? অথবা ভারতে উৎপাদিত ফসলগুলির শ্রেণীবিভাগ করো ও 2টি করে উদাহরণ দাও। উত্তর লিখবে ভারতে উৎপাদিত ফসলগুলি হলো 1, খাদ্য ফসল ধান, গম, সিলেট। 2, সবজি ফসল কি কি? আলু, পটল, বেগুন। তন্তুজাতীয় ফসল কি? পাট, তুলা। পানীয় ফসল চা, কফি। আর অন্যান্য ফসল হচ্ছে ডাল, তৈলবীজ, রবার। তো এই গেল তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার জন্য আরও এক সেট ভূগোলের প্রশ্ন উত্তর নিয়ে আসবো, তার জন্য তোমরা সকলে কমেন্টে জানিও তোমাদের সেই প্রশ্ন উত্তর দরকার কিনা। তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমাদের এই যে পুরোপুরি কোশ্চেনটাই যে তোমাদের পরীক্ষায় আসবে তেমন কোনো মানে নেই। তোমরা তোমাদের বইটি খুঁটিয়ে পড়ো এবং আমি এর আগে যে সেট দিয়েছি, এই যে সেট দিলাম এবং পরবর্তী যে সেট দেবো, সেই 3টে সেটের প্রশ্ন উত্তর ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তো তোমাদের পরীক্ষা হাতে বেশি সময় নেই, তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।